এই হলো তোমাদের পড়াশুনোর বই। কেননা এই বইয়ের বোঝা তো তোমাদের ওঠাতেই হবে, তাই না? এনে উপরে। আর যতক্ষণ আমি বলবো না ততক্ষণ হাত নিচে করবি না। খাওয়া দাওয়া সব বন্ধ তোদের দুজনে। সোজা হয়ে দাঁড়া, হাত যেন নিচে না নামে। তোমার যা শাস্তি দিতে হয় আমায় দাও, আমার বাচ্চাদের ছেড়ে দাও। ছাড়বো না কাউকে আমি, ধরতে হবে। তাও এদের লাগাম, যাকে তুই ছেড়ে দিয়েছিলিস। সর এখান থেকে, আর কান খুলে শুনে রাখ, যদি এদের সাহায্য করার কেউ কোনো চেষ্টা করে সেই বাড়িতে থাকার অধিকার হারাবে। আর তুই বলুন দাদা। রাতের ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ দাদা। বলুন দাদা। পুজোর প্রস্তুতি সব ঠিকঠাক আছে তো? খেয়াল রেখো কোনো ভুল যেন না হয়। আচ্ছা দাদা। এবারের পুজোয় এমন জলসা হতে হবে যেন সবার মুখে মুখে আমার নামই হতে থাকে। তবে যেন মনে থাকে, সমস্ত গলি, সমস্ত মহল্লায় ব্যানার আর পোস্টার লাগাও, যাতে সবাই জানতে পারে যে এই উৎসবের পিছনে আর কেউ নেই, শুধু ঠাকুর রুদ্রপ্রতাপ সিং আছে। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না। এই দুধ একদম ঠান্ডা, ঠিক তোর মতন। কতদিন হলো আমার সাথে এই বাড়িতে? আগে 20 বছর। আমার কোনটা পছন্দ কোনটা পছন্দ নয় আগামী 20 বছরে জানবি নাকি তুই? চুপ করে দাঁড়িয়েছিস কেন? বল কিছু। বৌমা, তুমি ভেতরে যাও। এই সময় কি কথা বলতে হয় এটা তো মাথায় রাখ। সমস্ত চাকর বাকরদের সামনে এইসব ঠিক না। বৌমা, তুমি ভেতরে যাও। প্রসাদ নে। হরিরাম। হ্যাঁ হুজুর। স্নান করার জোগাড় কর।
কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, যদি তুমি সারা জীবন আমার সাথে থাকো তাহলে। হ্যাঁ কমল, থাকবো। আমাদের মেয়ে কোথায়? আমি জানি না। আমাকে মিথ্যে বলার চেষ্টা করিস না। আমি নিজের চোখে দেখেছি অম্বাকে তোর বাড়ির দিকে আসতে। বল, মিথ্যে বলছিস কেন? অম্বা কোথায়? আমার কথায় বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। আমার কথাটা কান খুলে শুনে নে। তোর ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দে যেন অম্বার ধারে পাশে আসার চেষ্টা না করে, না হলে দাদা ওকে জ্যান্ত ছাড়বে না। যখন বাড়ির মহিলারা বাড়ির ইজ্জতকে নিলাম করার জন্য উঠে পড়ে লাগে, তখন তাদের ডানা ছাড়তে দেরি করা উচিত নয়। আর এই খাতা বইয়ের পিছনে যে রাসলীলা চলছে না, সব খবর আছে আমার। একটা মেয়ে আজ পুরো সমাজে আমার নাক কেটে ফেললো। আরে লোক থুতু করছে আমার দিকে। 2 টাকার শ্রমিকের ছেলের সাথে তোর আদরের দুলালি মস্তি করে বেড়াচ্ছে। বন্ধ, আজ থেকে ওর স্কুল টুল যাওয়া সব বন্ধ। বাড়িতে বসিয়ে রান্না বান্না শেখা ওকে। এমনটা করবেন না। এরকম করবেন না, ওকে স্কুল যেতে আটকাবেন না। আজকের দিনে মেয়েরা শুধু ঘরে বন্দি হয়ে থাকে না, যদি পড়াশোনা না করে তাহলে জানবে কি করে? সময় বদলেছে। বাহ, এই হলো শিক্ষকের মেয়ে। তাহলে জিজ্ঞাসা কর তোর বাপকে, মেয়েরা স্কুলে কি করতে যাবে রে? নিজের ইজ্জত বেচতে। স্কুলে ছেলে মেয়েরা একসাথেই পড়ে, আর এর মধ্যে যদি বন্ধুত্ব। এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর এমএলএ হওয়ার রাস্তায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ালে, সেটা তুই হোস বা তোর মেয়ে, ছোট ছোট টুকরো করে কুমিরকে খাইয়ে দেবো আমি। কানে ঢুকলো কথাটা? চল। নিজের স্বামীকে ভয় পাচ্ছিস? নিজের স্বামীকে ভয় পাচ্ছিস তুই?
কষ্ট হচ্ছে না মা? না, ব্যাস তুই নিজের পায়ে দাঁড়া। ওই স্বপ্নের কাছে এটা তো কোনো কষ্টই নয়। একটা কথা জিজ্ঞেস করব? সত্যি বলবে তো মা? বাবা তোমায় কখনো সত্যি ভালোবেসেছে? তুই এইসব কথা ছাড়, বড়দের সাথে এরকম কথা বলতে নেই। তুই তুই শুধু তোর পড়ায় মন দে। মা কেন সহ্য করো এতটা? তোদের দুজনের ভবিষ্যতের জন্য। তুই আমাকে কথা দে, তুই এরকম কোনো কাজ করবি না যাতে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে যায়। করবি না, না? তুই কমলের সাথে দেখা করাও ছেড়ে দে। আমি জানি মা যে তোরা দুজন বন্ধু, কিন্তু আমি তোর ভবিষ্যতের স্বপ্ন দেখি। মেনে নে মা। কি করে বলি মা? ও শুধু আমার বন্ধু নয়, আমার সব কিছু। আরে কি করছিস? এনে। আর হ্যাঁ, এই কাজটার বদলে কিন্তু আমাকে নিশ্চয়ই কিছু দিবি। আমি ফ্রিতে কিন্তু করতে পারবো না। ঠিক আছে, তুই যা। তোমাকে মিস করছি, ওখানেই দেখা করো। তোমার বাবাও কি আমার বাবার মতোই এতটা রাগী? তুমি জানো আমরা স্কুলে কত আনন্দ করেছি, তুমি সে সব মিস করেছো। আচ্ছা তুমি স্কুলে কেন আসছো না বলো তো? তুমি আমার কথা কেন শুনছো না? বাবা আমাদের দেখা করাটা পছন্দ করছে না। কোনো ফিল্মের হিরোর মতো একদিন দেখবে তোমার বাবার চোখের সামনে থেকে তোমাকে তুলে নিয়ে পালাবো আমি। তুমি কখনো আমার কথা সিরিয়াসলি নাও না। বাবা আমাদের দেখা করাটা পছন্দ করছে না। যদি জানতে পারে তাহলে জানি না আমাদের সাথে কি করবে। মাও আমাদের ব্যাপারে কিচ্ছু জানে না। আমার খুব ভয় করছে, জানি না কি হবে। দিদি, অম্বানা, আর ওটা তো উদয়, আর এটা তো কমল। মতন তোর নিজের মাথাতেও গোবর পড়া আছে নাকি? একবার একটা কথা বললে নিজের মাথায় ঢোকাতে পারো না? মেরো না বাবা। তাহলে কি তোকে মারবো? থাম থাম রুদ্র। খবরদার মা, আমার ব্যাপারে দখল দেওয়ার চেষ্টাও করো না। নিজের ছেলে মেয়েকে কিভাবে শোধরাতে হয় সেটা আমি জানি। ছেড়ে দাও, ওরা ছোট। ও ছোট আর তুই আমাকে আটকালি। ঠিক আছে, তোর কথা শুনে আমি আটকে গেলাম। দেখ, তুই এদের দুজনের পড়াশোনার খুব ওকালতি করিস তো? ছোট, হ্যাঁ হুজুর। যা তো ওদের বইগুলো নিয়ে আয়। এসো তোমরা দুইজন, চলো। আমিও তো একটু দেখতে চাই তোমাদের দুজনের মধ্যে চালাকটা কে। হাত উপরে তোলো, তোলো উপরে, সোজা উপরে। এই হলো তোমাদের পড়াশুনোর বই। কেননা এই বইয়ের বোঝা তো তোমাদের ওঠাতেই হবে, তাই না? এনে
উপরে। আর যতক্ষণ আমি বলবো না ততক্ষণ হাত নিচে করবি না। খাওয়া দাওয়া সব বন্ধ তোদের দুজনে। সোজা হয়ে দাঁড়া, হাত যেন নিচে না নামে। তোমার যা শাস্তি দিতে হয় আমায় দাও, আমার বাচ্চাদের ছেড়ে দাও। ছাড়বো না কাউকে আমি, ধরতে হবে। তাও এদের লাগাম যাকে তুই ছেড়ে দিয়েছিলিস। সর এখান থেকে, আর কান খুলে শুনে রাখ, যদি এদের সাহায্য করার কেউ কোনো চেষ্টা করে সেই বাড়িতে থাকার অধিকার হারাবে। আর তুই বলুন দাদা। রাতের ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ দাদা। আজ তোদের মা খুবই অসহায় যে তার সন্তানদের জন্য কিচ্ছু করতে পারছে না। আমাকে ক্ষমা করে দে। আমাদের দেশে এখনো অনেক বাড়িতেই পুরুষকেই পরিবারের সর্বময় কর্তা বলে ভাবা হয়। সব সদস্য তার কথা মুখ বন্ধ করে মেনে নেন, তার কথা ঠিক হোক বা ভুল হোক। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই গল্প এরকমই একজন ব্যক্তির, যার কাছে নারীরা কেবলমাত্র কাঠের পুতুল, যারা তার ইশারাতেই চলবেন এবং মুখে কিছুই বলবেন না। সে তার স্ত্রী হোক, মেয়ে হোক বা মাই হোক না কেন, রুদ্র প্রতাপ সেই ছিল এই বাড়ির সর্বময় কর্তা। এবার সে রাজনীতিতে পা রাখতে চলেছিল, আর নিজের এই স্বপ্ন পূরণের জন্য সে যে কোনো পর্যায়ে যেতে রাজি ছিল। তার প্রতি সবার ভয় দিনের পর দিন বাড়ছিল, কিন্তু এখন ওর এই স্বেচ্ছাচার ওর নিজের মেয়ে অম্বার জীবনকে ধ্বংস করে দিচ্ছিল। হিমানি এটা মানতে রাজি ছিল না। নিজের মেয়েকে শিক্ষিত করে তোলার হিমানির এই স্বপ্নটা পূর্ণ হবে? ও কি স্বামীর এই অন্যায় ব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সন্তানদের ভবিষ্যৎকে বাঁচাতে পারবে? চলুন দেখি। এ আমি কি শুনছি রুদ্রপ্রতাপ বাবু, যে এখন আপনার সমাজের লোকেরাও আপনাকে সমর্থন করছে না? আরে মন্ত্রীমশাই, তেমন কিছু নয়। রুদ্রপ্রতাপ বাবু, চিন্তার বিষয় হলো এটাই যে যে ব্যক্তি নিজেরই ঘর সংসার সামলাতে পারছে না, সে এত বড় বিধানসভা ক্ষেত্র কিভাবে সামলাবে? আরে মন্ত্রীমশাই, আপনি এই গুজবে একদম বিশ্বাস করবেন না। আপনি তো ভালো করে জানেন রাজনীতি এটা, শত্রুতা থাকেই। আপনি এদের কথা বিশ্বাস করবেন না। আমি আপনাকে পুরো আশ্বাস দিচ্ছি, এই সিট আমি জিতব। আমার অঞ্চলের আর আমার সমাজের সমস্ত ব্যক্তি আমার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার আর রাজনীতির মধ্যে কাউকে আসতে দেব না, কারোকে না। আমরা ওখানেই দেখা করব, নদীর ধারে। আরে আপনি এখানে? এই নিন, এটা আপনার।
আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করব। আরে মা, আমি আপনার কাছেই আসছিলাম। এটা কি? দেখ তো, আমার বিয়ের গয়না, ঐতিহ্যপূর্ণ। সাবধানে রেখেছিলাম, ভেবেছিলাম অম্বার বিয়েতে ওকে নিজের হাতে করে এটা দেব। এখন আর নিজের ওপর ভরসা নেই, থাকি বা না থাকি। জানি না নিজের নাতনির বিয়ে দেখতে পাবো কি পাবো না। আরে মা, কি বলছেন আপনি? আপনি তো আমার সাহস। তুইও মনে মনে ভাবিস না যে আমার জানোয়ার ছেলেটার সঙ্গে তোকে বিয়ে দিয়েছি? আমি জানি ও ঠিক নয়, কিন্তু এটা বুঝতে বুঝতেই সময় চলে গেল। যদি সময় মতোই ওকে আমি আটকাতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। মা, কিন্তু এত বছর বাদে কেন চিন্তা করছেন? আমি তো শুধু আমার বাচ্চাদের ভবিষ্যৎ দেখতে চাই, আর কিছু নয়। আরে বাহ, আজ তো আমার সোনাকে খুব মিষ্টি লাগছে। মা, মা, এই গয়নাটা কার? এই গয়নাটা তো ঠাকুমার বিয়ের, তোকে দিয়েছেন উনি। ঠাম্মা দিয়েছে? মা, এটা খুব সুন্দর। তাই না? পরে দেখ, মিষ্টি লাগছে না তোকে? এটা পরলে আমার সোনাকে পৃথিবীর সব মেয়ের থেকে সুন্দরী মনে হবে। আর তারপর তোর বিয়ে হবে, আর তুই এই বাড়ি থেকে চলে যাবি। মা, এত তাড়াতাড়ি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমায় পড়াশুনো করতে হবে, বড় উকিল হতে হবে, তোমার নাম উজ্জ্বল করতে হবে। তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুই যাচ্ছিস কোথায়? আসলে মা, আমি লতার থেকে নোট নিতে যাচ্ছি। আচ্ছা, কিন্তু শোন, সন্ধে হওয়ার আগে চলে আসবি। হ্যাঁ, তুই জানিস তো তোর বাবাকে। হ্যাঁ মা। আরে দাঁড়া, খালি তাড়াহুড়ো। মা, আরে চার আমায়। না, বেশ, যা এখন। তাড়াতাড়ি ফিরবো। আরে আস্তে। কমল, কমল কোথায় তুমি? কমল, দেখো, এটা লুকোচুরির সময় নয়। তুমি কোথায়? কমল, কমল কোথায়? কমল, 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 তুমি। কিন্তু অম্বা এখনো কেন আসেনি? এত দেরি হচ্ছে কেন? মা, তুমি চিন্তা করো না, দিদি ঠিক আছে। অম্বা এখনো কেন এলো না? হে দুর্গা মা, আমার মেয়েটা যেখানেই থাক, ওকে রক্ষা করো। কিন্তু অম্বা এখনো কেন আসেনি? এত দেরি হচ্ছে কেন?
আর শোন, ওদের মুখ দুটো শুধু খাওয়ার জন্য খুলে দে। তোর বাবা বলে দিয়েছে যেই তোরা সুযোগ পাবি তোরা দুজন এখান থেকে পালিয়ে যাবি অনেক দূর, এই শহরের আশেপাশে যেন তোদের না দেখা যায়। কিন্তু আমাদের এখানে এভাবে রাখা হয়েছে কেন? দিদি, এসো এসো আমার আদরের শালী। স্বাগতম স্বাগতম। তো আপনিও আমাদের জলসার খবরটা পেয়েই গেছেন। বসো আমার কাছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এসো মহারানী, ওখানে বসে আমার সাথে সান্ত্বনার কিছু কথাই বলো, মনটা খুব ভালো থাকবে। এসো। দিদি, মেয়ের কোনো খোঁজ পেলে? তুই ভেতরে চল। শালী মহারানী, তোমার আমাকে খুশি করতেই হবে। এসপি সাহেব, কিছু খোঁজ পেলেন আমার মেয়ে অম্বার? যা ছেলে, তাড়াতাড়ি কর, এটাই হলো পালিয়ে যাওয়ার সময়। এবার চল আমার সাথে, কাল সকাল হলেই তোরা কাঁচা রাস্তা দিয়ে পালিয়ে যাস। আমরা আপনার সাথে কোথাও যাব না। আপনি কে? আমাদের এখান থেকে যেতে দিন। আমার কথা যদি তোরা মানতে চাস তো মান, না হলে তোদের মর্জি। আর এমনিতেও তুই সারা রাত এখানে কাটানোর পর তোর কি মনে হয় তুই যাবি আর তোর বাবা তোকে মেনে নেবে? উনি খুব একটা খারাপ কিছু বলছেন না, তোমাকে ভালোবাসি। উনি সত্যি বলছেন। যদি তুমি বাড়ি যাও তাহলে বাবা তোমার সাথে কি করবে তুমি সেটা ভালো মতো জানো। আর আমরা আর দেখা করতে পারবো না। শালী মহারানী, আমার সাথে একটু একটু আরে দরজা খোলো। তোর বোন যখন আমাকে কোনো আনন্দ দিতে পারে না, তাহলে তোর থেকেই আমি আনন্দ দেব। আমি বলছি দরজাটা খোলো, দরজাটা খোলো। যত চেঁচানো চেঁচা, কেউ আসবে না তোকে সাহায্য করতে। ও আমার বোন, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। খোলো দরজাটা, খোলো, খোলো না।
পালাও অম্বা, পালাও। ওরা আমাদের পিছনে রয়েছে। পুরুষ সে পুরুষ নয় যে মহিলাদের নিজের পায়ের ধুলো মনে করে, বরং সে পুরুষ যে নারীকে মাথার মুকুট ভেবে তাকে সম্মান দেয়, মর্যাদা দেয়। নিজের থেকে দুর্বল মানুষের ওপর অত্যাচার করাকে পৌরুষ বলে না, বরং সকলের সঙ্গে মিশে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাওয়াকেই পৌরুষ বলে। রুদ্রপ্রতাপ অহংকারের নেশায় ঠিক আর ভুলের তফাৎ করতে ভুলে গেছিল। ও অহংকারের নেশায় এতটাই মাতাল হয়েছিল যে ওর কাছে সম্পর্কগুলোর আর কোনো অর্থ ছিল না। আবার অন্যদিকে অম্বার সঙ্গে যা ঘটেছিল সেটা সত্যিই ভয়ঙ্কর। কিন্তু প্রশ্নটা এই যে অম্বার মৃত্যুর পেছনে কার হাত ছিল? আর কি হবে যখন একজন মা নিজের মেয়ের মৃত্যু সংবাদ পাবে? কি শোক পালন করছিস? তোর মুখটাই তো শোকের ছায়া, সেটা কি ছড়িয়ে রাখবি? এদিকে আয়, জানি আয়। তোমার কোনো ধারণা আছে কি করেছো তুমি আমার বোনের সাথে? একে তো মেয়েটার খোঁজ পাওয়া যাচ্ছে না, ওকে না খুঁজে তুমি এসব করছো? ছি! তোর এত বড় আস্পর্ধা যে আমার কথা বল। অম্বা, সোনা, কি করেছে এইসব? কি করে হলো? অম্বা বলছে না কেন? তুই বলেছিলি না তুই সন্ধে হওয়ার আগে চলে আসবি? হ্যাঁ? বল। তুই বলেছিলি না, হ্যাঁ, টাকমার গয়না পরে কোণে সাজবি না? হ্যাঁ? বল না সোনা, তুই এইভাবে শুয়ে থাকতে পারিস না। এটা কি হলো? এই গয়নাটা তোর ঠাকুমার বিয়ে, তোকে দিয়েছে নুনি। সন্ধে হওয়ার আগে চলে আসবি। হ্যাঁ, তুই জানিস তো তোর বাবাকে? হ্যাঁ মা। আরে আস্তে। আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু আপনি বলতে পারবেন কি যে এইসব কে করেছে? এই বয়সে আমার শেষ সম্বলটুকু চিনিয়ে নিল ওরা। এখন কিছু বলা বা না বলাতে কি যায় আসে? ঠিক আছে, আপনি চুপ থাকুন, কিন্তু আমি ততক্ষণ চুপ করব না যতক্ষণ না আমার মেয়ের খুনির শাস্তি না হয়।
নমস্কার বৌদি। নমস্কার। আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আমি কিছু সাহায্য করতে পারি? এই গ্রামের সব গলি, সব ঘর, সব দরজায় ধাক্কা দিলাম, কিন্তু আমার মেয়ের খুনির কোনো খোঁজ পেলাম না। আপনার প্রশ্নের উত্তর, আর ইনিও আপনাকে কিছু বলতে চান। আজকে তুই আমার চোখে আরো ওপরে উঠে গেলি। নিজের দুঃখ লুকিয়ে রেখে রুদ্রর জন্য ব্রত করেছ যে। সৌভাগ্যবতী হও। আশেপাশের বউদেরও ডেকে নিও, তোমার মনটা ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না মা, এবারের করবাচত এই বাড়ি আর এই শহর সারা জীবন মনে রাখবে। মা, আপনি ওনাকে চিন্তা করো না বৌমা, ও তাড়াতাড়ি চলে আসবে। মা, বাবা এসে গেছে। মা, বন্ধ কর তোর এই ঢং। ঢং? আরে আপনার জন্য তো ঢংই হবে। ঠিকই বলেছেন, আপনার মতো স্বামীর জন্য আমি কেন ব্রত রাখবো? যে স্বামী আমাকে কখনো সম্মান দেয়নি, কখনো ভালোবাসা দেয়নি, আর না কখনো মর্যাদা। কি উল্টো পাল্টা বলছিস তুই? একটু লজ্জা করছে না তোমার? আমার বোনের সাথে এই নোংরামিটা করার পরেও থেকে যা কামিনী। যাস না, অনেক রাত হয়েছে, কাল সকাল হলেই চলে যাস। আমি তোকে আটকাবো না, মানছি আমি খুব খারাপ হয়েছে। আমার কথাটা একবার শোন। আরে তুমি তো সম্পর্কের খুনই করে দিয়েছো। তাহলে কি এমন কাণ্ড হলো? আমার মান সম্মান বাঁচিয়ে রাখা তোর ধর্ম। সম্মান? আরে আমি তো আমার সব কর্তব্য করেছি, কিন্তু তুমি কি করেছো? আরে তুই কি শোনাচ্ছিস আমাকে? হ্যাঁ, কি উল্টো পাল্টা শোনাচ্ছিস আমাকে? আজ তোমায় শুনতেই হবে। আমার সন্তানদের সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছো তুমি। আরে তোমার বউ হওয়ার চেয়ে ভালো আমার বিধবা হয়ে যাওয়া। আর যদি একটাও কথা মুখ দিয়ে বেরোয় না,
তোর জিভ টেনে ছেড়ে ফেলে আজ দেবো। তো তোমায় শুনতেই হবে। আজ কথাটা আমার মেয়ের। কি বলতে চাইছিস? মানেটা কি? আমার মেয়ের খুনি ওর নিজের বাবা। আরে এটা বিরোধী পার্টির চাল, এটা সব মিথ্যে কথা। পরবো না আমি আমার মেয়ের খুনির দেওয়া সিঁদুর। তোর এত বড় আসপর্ধা! এই বন্দুকটা দে। নিজের স্বামীকে মারতে নেই, একটা কাজ কর, এই বন্দুকটা আমাকে দিয়ে দে। আজ তো ঈশ্বরও এই মাকে আটকাতে পারবে না। দেখ, আমি তোর কাছে হাত জোড় করছি, ছেড়ে দে আমাকে। আমি তোর স্বামী, আর তোর সিঁদুর আমাকে ক্ষমা করে দে। স্বামী? সিঁদুর? আরে স্বামী হওয়ার অধিকার তো তুমি 20 বছর আগেই শেষ করে দিয়েছো। আর আজ আমি আমার সন্তানদের বাবা হওয়ার অধিকার থেকে তোমাকে মুক্ত করছি। আরে আমাকে ছেড়ে দে, এরকম ভুল আমাকে ক্ষমা করে দে। একবার সুযোগ দে, না। তোর কাছে হাত জোড় করছি, আমাকে ছেড়ে দে। কি হয়েছে বাবা? কি হয়েছে? রুদ্র, কে করেছে এটা? কে করেছে? আমি মেরেছি। আমি আপনার দোষী মা। আমি আপনার আশীর্বাদের সম্মান করিনি। এ যখন আমার সন্তানদেরকে অত্যাচার করছিল, আমি চুপ ছিলাম। এ যখন আমার বোনের সম্মান লুট করলো, আমি চুপ ছিলাম।
কিন্তু এ আমার মেয়েকে জেনে শুনে খুন করলো, আমি সহ্য করতে পারলাম না, তাই আমি একে মেরে ফেললাম। মা, মা, এই শব্দটার মধ্যেই সমস্ত পৃথিবী লুকিয়ে রয়েছে। এর থেকে পবিত্র সম্পর্ক পৃথিবীতে আর হতেই পারে না। হিমানি তার পুরো জীবনটা একজন আদর্শ স্ত্রী, আদর্শ গৃহবধূ হয়ে থেকেছে, কিন্তু একজন মার মন তাকে বাধ্য করলো একটা অপরাধ করতে। এদিকে অন্যদিকে রুদ্রপ্রতাপ, যে না তো একজন ভালো স্বামী হতে পেরেছিল, না ভালো ছেলে, না ভালো বাবা, যে মানুষ নিজের মিথ্যে অহংকারকে বাঁচিয়ে রাখার জন্য নিজের মানুষকেই বলি দিতে চায়, সে সত্যি ঘৃণার যোগ্য। কিন্তু আমরা এটা একেবারেই বলছি না যে রুদ্রর মতো রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য হিমানি যে পথ বেছেছিল সেটা ঠিক ছিল না। অপরাধ যে কোনো অবস্থাতে অপরাধী, আর ক্রাইম অ্যালার্ট এই অপরাধের তীব্র ভাষায় নিন্দা করে। কিন্তু আমাদের এটাও বোঝা দরকার যে এই অপরাধটা আটকানো যেত যদি সঠিক সময়ে রুদ্রকে থামানোর চেষ্টা করা হতো। হিমানি চাইলে পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইতে পারত, কিন্তু ও সেটা করেনি, আর করবা চৌথের দিনই নিজের স্বামীর হত্যাকারী হয়ে উঠল। হিমানির রুদ্রপ্রতাপকে খুনের অপরাধে শাস্তি হল, অন্যদিকে একজন রাবণের সমাপ্তি ঘটল। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।